প্রিয় দর্শক, একজন মানুষের আসল ঠিকানা কি? তার পরিবার। পরিবার নেই তো কিছুই নেই। আর যদি দেশ না থাকে তাহলে তো কিছুই থাকে না। দেশ রাষ্ট্র না থাকলে একজন মানুষের কিছুই থাকে না। আজকের পত্রপত্রিকার এই অনুষ্ঠানে, আমাদের সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে হয়তো কথা বলবো। শুরুতেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, অন্তহীন দুঃখে বিরল রোগের মানুষ। দৈনিক যুগান্তর, সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার, 23 বস্তা গোপন নথি জব্দ, ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার, রাজপথে আন্দোলন, নয়া কৌশলের জমায়েত, বেশি দামে ইলিশ, কম দামে রপ্তানি। কালের কণ্ঠের শিরোনাম, চ্যালেঞ্জ আস্থা ও ঐক্যের, ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার। দৈনিক সমকাল, 2 শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত বিএনপি, পাল্টাপাল্টি আন্দোলনের সংখ্যায় রাকসু নির্বাচন। বাংলাদেশ প্রতিদিন, নিউ ইয়র্কে কি আলোচনা, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের 6 নেতা। এক হচ্ছে এনসিপি, গণ অধিকার, লাশের সাগরে রাষ্ট্রের স্বীকৃতি। আমার দেশ, ফ্যাসিবাদী আমলে পুলিশ পদকের পেছনের গল্প। আমাদের সময়, জোট গঠনে জামায়াত সাড়া পাচ্ছে না, 8 বিশ্ববিদ্যালয় নিয়োগে ভয়াবহ অনিয়ম। মানব জমিনের শিরোনাম, দেশের কাজ্যা বিদেশে, আন্দোলন কৌশলে নির্বাচনী প্রস্তুতি জামায়াতের। কালবেলার শিরোনাম, এনসিপি, গণ অধিকার, দর কষাকষি। সময়ের আলো শিরোনাম, সমঝোতায় নজর সবার, এবার বিএনপির সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক। আলোকিত বাংলাদেশ, জাতিসংঘে ভোটের অঙ্গীকার তুলে ধরবেন ডক্টর ইউনূস। দৈনিক দিনকাল, পিআর পদ্ধতি দাবির নেপথ্যে আসন্ন নির্বাচন ঠেকানো। দৈনিক করতোয়া, ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। খবরের কাগজ, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি। 100 কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ, 1.5 বছরেও অধরা প্রতারক চক্র। ইনকেলাব, বাড়ছে ভোগান্তি, চাপে অর্থনীতি। রূপালী বাংলাদেশ, শাস্তি দেবে কোন সরকার, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি। প্রশ্নটা তো খুব মারাত্মক, কোন সরকার শাস্তি দেবে? আমি শুরুতে আপনাকে মানুষের আবাসস্থলের কথা বলছিলাম, যে পরিবার না হলে একটি মানুষের কোনো ঠিকানা থাকে না, আর যদি রাষ্ট্রই না থাকে তাহলে তো কিছুই থাকে না। এই যে ফিলিস্তিনদের সংগ্রাম নিয়ে সারা বিশ্ব এত তোলপাড়, আজকে একটু হয়তো স্বস্তির জায়গা কি জানি না আমি, আপনি কি বলবেন? ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি। 193টি সদস্য দেশের মধ্যে 150টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। বিশ্লেষণমূলক বিবিসির একটি প্রতিবেদন এসেছে, এই স্বীকৃতির গুরুত্ব কতটা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সবাইকে শুভ সকাল। ফিলিস্তিনিদের প্রতি সারা পৃথিবীর সমর্থন, দৃষ্টি আকর্ষণটা বাড়ছে। জি। আমেরিকার দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য কালকে যে সাহসী পদক্ষেপটা গ্রহণ করেছে, জি, এর ভেতর থেকে ফিলিস্তিনের রাষ্ট্র হিসাবে তার সার্বভৌমত্বের প্রতি বিশ্বের অঙ্গীকারের পুনর্ব্যক্ত করা হয়েছে। কিন্তু এটাকে ব্যবহারিক অর্থে, বাস্তব অর্থে প্রয়োগের ক্ষেত্রে সেই সুযোগটা ফিলিস্তিন ব্যবস্থা করতে পারবে কিনা, বিশ্ব দেবে কিনা, এটি গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের উপরে যেটা হচ্ছে, এটি দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এবং এই প্রত্যেকটি কাজের পেছনে আমরা সামনের ফ্রন্টে যারা লড়াই করছে তাদেরকে দেখছি, ইসরায়েল, কিন্তু প্রত্যেকটা ঘটনার পেছনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন আগে গাজাতে যে ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর যে গণহত্যাটা চলছে, একটা জনপদকে আমি মাটির সাথে মিশিয়ে নিশ্চিহ্ন করে দেব। এবং গত কয়েকদিন আগে পত্রিকায় এসেছে প্রায় 3000 পরিবারের একজন সদস্য বেঁচে নেই, এবং এখন তাদেরকে চারিপাশ থেকে ঘিরে
সাগরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা তুই মর ওখানে, তোকে সাগরে হয়তো শেষ পর্যন্ত ঝাঁপ দিতে হবে। কিন্তু এই যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে পৃথিবীর যে ধরনের সোচ্চার হওয়া দরকার, পৃথিবী সেই সোচ্চার হচ্ছে না। এটি আরব বিশ্ব তারা নিন্দা জানাচ্ছে, কিন্তু এতদিন পরে প্রমাণিত হলো কোনো ধরনের নিন্দায় ইসরায়েল কখনো মাথা নত করে না, গুরুত্বই দেয় না, কোনো দামই দেয় না। তো সেই কারণে শুধু নিন্দা না, আপনাকে বাস্তব কতগুলো প্রয়োজন হলে শক্তি প্রয়োগের জন্য কাউন্টার ফোর্স আপনাকে এখানে ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে স্বীকৃতির উপরে। আসলে আমি শুরুতে যেটা বললাম, তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে পৃথিবীর সব মিলে 10 থেকে 12টা দেশ, কিন্তু তাইওয়ান তার নিজের পায়ে পৃথিবীর অন্যতম আধুনিক সমৃদ্ধ একটা দেশ হিসাবে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের মানুষের এই যে দুরবস্থা, এখান থেকে বের হতে হলেও তাদেরও চিন্তা চেতনায় কতগুলো আধুনিকতা, প্রগতিশীলতা, এই বিষয়গুলোকে তাকে চর্চা করতে হবে। অগ্রসর পৃথিবীর সাথে তাকে তাল মিলাতে হবে। ফিলিস্তিনের আপনি যেটা বলছেন যে সেই শক্তিটাও দেখাতে হবে, সেই শক্তিটা তাকে দেখাতে হবে। যদিও ইসরায়েলের আগ্রাসনের কারণে সে অনেক সময় হয়তো তার যে ক্রিয়েটিভিটি সেটি প্রদর্শন করতে পারে না, কিন্তু তারপরেও তাকে শুরুটা করতে হবে। ফিলিস্তিনের মধ্যে একসময় ইয়াসির আরাফাতের যে কনসেপ্ট থেকে ফিলিস্তিন মুক্তির স্বপ্ন দেখত, একটা নিরপেক্ষ ফিলিস্তিন, একটা সব মানুষের আবাসস্থল ফিলিস্তিন, কিন্তু সেই জায়গা থেকে যখন উগ্রবাদীদের হাতে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ চলে গেল, আপনি দেখবেন যে একদিকে হামাস আর একদিকে মাহমুদ আব্বাসের কর্তৃত্ব তারা স্বীকার করে। এই প্রশ্নগুলো, এই যে বিভাজনগুলো আছে, এই বিভাজনের পেছনেও অনেকের দায় আছে, দায়িত্ব আছে, ইন্ধন আছে। বিশেষ করে ইসরায়েল টেকনোলজিতে, বিজ্ঞান প্রযুক্তিতে যতটুকু এগিয়েছে এবং সারা পৃথিবীতে সে তার সেই শক্তিমত্তা প্রদর্শন, নেতৃত্ব দিচ্ছে। এটা যদি ভাঙতে হয় তাহলে আপনাকেও দাঁড়াতে হবে। আর শেষ জায়গাটা হলো আমাদের এখানে ইসরায়েল ইস্যুতে একটা আবেগের জায়গা আমরা তৈরি করেছি, বাস্তবতার সাথে আমাদের সম্পর্ক থেকে অনেক দূরে। এই যে গাজায় হামলা, ইতিমধ্যেই 6ষ্ঠবারের মতো যুদ্ধবিরতি প্রস্তাব এসেছিল জাতিসংঘে, সেই প্রস্তাবে আমেরিকা 6ষ্ঠবারের মতন ভোট দিয়ে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা ফিলিস্তিনকেও যেমন ভালোবাসি, আবার আমেরিকাকেও বুকের সাথে আগলে রাখতে চাই। এই যে হিপোক্রেসি, মুসলিম বিশ্ব, আরব বিশ্ব, এমনকি আমাদের এখানে যে, কিন্তু আমাদের মতো দেশের আর বা কি করবারই আছে। আপনি যদি কোনো দুর্বল জনগোষ্ঠীর সমর্থনটা দেন, সেক্ষেত্রে আপনার আন্তরিকতাটা প্রদর্শন। অনেক 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 ধন্যবাদ। আমরা একটু দেশের আলোচনায় আসি। গত কয়েকদিন ধরে কোটা নিয়ে কথা হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন, এবং গতকাল মিটিং হলো এবং সেখানে কোটা বাতিল করা হয়েছে, কিন্তু আন্দোলনটা থামেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা রাকসু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছে, তাই কি? রাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা সংশয় দানা বাঁধছিল। সর্বশেষ পোষ্য কোটা নিয়ে, যদিও এটি প্রথম না, এর আগেও কয়েকবার দাবি উঠেছে, বাতিল হয়েছে, আবার ফেরত এসেছে। তো আমার ধারণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ গত পরশুদিন রাত্রে শিক্ষকদের সাথে যে আচরণটা হয়েছে, আপনি সমস্ত অপরাধগুলো একদিকে ফেলেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দোষ ত্রুটি একদিকে ফেলেন, কিন্তু এই যে আচরণটা করেছে কয়েকজন ছাত্রনেতা, হাতাহাতি এবং একজন প্রভিসির দাড়ি ধরে টান দেওয়ার যে ঘটনাটা, এটাকে কোনোভাবেই সমর্থনযোগ্য না। পোষ্য কোটার ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, আপনি জানেন। তো আমাদের প্রজন্ম, আমরা পোষ্য কোটার বিরুদ্ধে, তখন প্রফেসর ইমাজউদ্দিন ভাইস চ্যান্সেলর, আমরা এর বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন করে এটিকে বন্ধ করিয়েছিলাম। এখন যে সিস্টেমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পাশ করতে হবে, আগে এটি ছিল না। তো কতগুলো জায়গায় কতগুলো সুযোগ সুবিধা রাখা হয়, এর কতগুলো কারণও হয়তো আছে, বাস্তবে হয়তো কোনো কারণ আছে, কিন্তু
সোসাইটির মধ্যে বিভাজনটা সমর্থনযোগ্য না। আর এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, কিন্তু শিক্ষকদের গায়ে আপনি যেভাবে আঘাত করেছেন, না, এইটা হাত তুলেছেন, সমর্থনযোগ্য না। এবং আমরা সত্য মিথ্যা বিবেচনা করি আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের গণেশ উপাচার্যের সাথে যখন উচ্চস্বরে কথা বলে, আঙ্গুল তুলে কথা বলে, আমরা সেই ঘটনার যেভাবে প্রতিবাদটা করি, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের দাড়ি ধরে একজন ছাত্রনেতা টান দেয়, আমি দেখি তার রাজনৈতিক পরিচয় কি এবং নানাভাবে সেটিকে জাস্টিফাই করার চেষ্টা করি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। এবং একই সাথে না, আজকের পত্রিকায় শিরোনাম হয়েছে দৈনিক সমকালে, শিক্ষা কোটায় ভর্তিতে জালিয়াতি, মানে শিক্ষা কোটা নিয়ে ভর্তিতেও জালিয়াতি হচ্ছে। এই আলোচনা হয়তো আজকে আর করা সম্ভব হবে না। নিউ ইয়র্কে আমাদের প্রধান উপদেষ্টা গেছেন। আজকের পত্রপত্রিকায় সবচেয়ে মানব জমিনের যে শিরোনামটা, সেই শিরোনামটা আপনাকে আমি আবার একটু পড়ে শোনাতে চাই। সেখানে শিরোনামটা এমন হয়েছে, দেশের কাজ্যা বিদেশে। তাই কি? সরকারের পক্ষ থেকে বেশ নাটকীয় কয়েকটা ঘটনা ঘটেছে। প্রথমত হঠাৎ করে বলা হলো যে 3টি দল থেকে আমরা 4 জনকে নিয়ে যাই। এখন দেখলাম 6 জন। প্রথম হচ্ছে বিএনপির 2 জন, জামাত এবং এনসিপির 1 জন করে। এরপরে দেখা গেল 3 দল থেকে 6 জন। যদিও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্য দলগুলো তারা এই বিষয়ে আপত্তি করেছিল অনেকেই, যে আপনি মাত্র 3টা দল থেকে নিচ্ছেন কেন? সংখ্যা যখন আপনি বাড়াবেন তখন স্বাভাবিকভাবে ধারণা ছিল যে দলগুলো থেকে, যেমন আপনি যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে এই ট্যুরটা এটা প্লেজার ট্যুর, কিন্তু তারপরেও মান্না ভাইয়ের এই ট্যুরে এখানে যাওয়া দরকার উচিত ছিল, তাকে যুক্ত করা। এই ধরনের আরও কয়েকজন নেতা আছেন। সরকারের এই ট্যুরে যাদেরকে নিয়ে গেলেন, আমার প্রশ্ন হলো যে প্রথমত 1 জন করে 2টি দল, তারপরে এটিকে আপনি ডাবল করলেন, 2-2-2 সমান করলেন। তো এই সমান কাজ বৈষম্য দূর হলো আর কি। বৈষম্য দূর হলো একটা ঠিক, কিন্তু আপনি এর ভেতর থেকে নির্দিষ্ট 2-3টে দলের প্রতি সরকারের যে বিশেষ দুর্বলতা, এটি প্রকাশ হলো। এর ভেতর থেকে বিএনপিকে আপনি ছোট করলেন কেন? এই যে সমতা, রাজনৈতিক দল হিসাবে ছোট করলেন আপনি বলছেন, বিএনপি কি সেটা বোঝে? আমি ওই জায়গাটাই জিজ্ঞেস করছি। এই আত্ম উপলব্ধি বিএনপির মধ্যে আমি দেখছি না। আমি নিশ্চয়ই, এবং এনসিপির নেতারাও বলবেন যে তারা বিএনপির সমপর্যায়ের দল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির আহ্বায়ক অলরেডি নিজেও বলেছেন তারা নিজেরাও ছোট দল, আমরা ছোট দল। হ্যাঁ, আপনি বিএনপির থেকে 2 জন নিচ্ছেন বলে এনসিপির থেকে 2 জন নিলেন, অথচ আপনি যদি সংখ্যা বাড়াচ্ছেন, যেহেতু আপনি আরও কয়েকটা দলের প্রতিনিধি নিতে পারতেন, সেটি না করে আপনি 3টা দলকে সমান করলেন। সমান করে 3 জনের হচ্ছে মন রক্ষা করলেন। তাদের মন রক্ষা করতে গিয়ে বিএনপিকে ছোট করলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ঘটনায় অনেকেই বলছে যে সেখানে বিক্ষোভ হতে পারে, সেগুলো ট্যাকেল করার জন্য নেতাদেরকে, আমি জানি না বিএনপি তার মহাসচিবকে কেন এই ধরনের একটা কর্মসূচিতে পাঠায়। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, তিনি মন্ত্রী ছিলেন, এবং রাজনৈতিক গুণাবলী আমি অন্যদিকে রাখছি, তিনি সাবেক মন্ত্রী। বিএনপি পাওয়ারে আসবে হয়তো নির্বাচন হলে, আবার তিনি হয়তো গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন, তো তিনি এই ধরনের ট্যুরে তার যাওয়ার প্রয়োজন নেই। এবং এটি নিয়ে প্রশ্ন উঠছে কেন, এটা হয়তো আপনি মনে করছেন, আমি আমার জায়গা থেকে না, রেজা ভাই, আমরা কিন্তু বিএনপি তো মনে করছেন, ওই জায়গাটাই বিএনপির কাছে জিজ্ঞেস করি যে তারা হয়তো একটা পলিসি নিয়ে আছে যে সরকারের সাথে একটা সদ্ভাব রেখে একটা নির্বাচনের পথে দেশটাকে নিয়ে যাওয়া, এটিকে বাধা দেওয়ার জন্য নানা ধরনের চেষ্টা হচ্ছে, সবাই মিলেমিশে একটা কাজ করা। আবার এর ভেতর থেকে আপনি কতগুলো পুরনো প্র্যাকটিস, আপনি একজন এমপিকে শুল্কমুক্ত গাড়ি আনাটা যেমন অনৈতিক, রাষ্ট্রের খরচে আপনি যে বাইরে যে ঘুরতে যাচ্ছেন, এরা কেউই তো জাতিসংঘের দ্বারা আমন্ত্রিত না, আমাদের উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহে তারা যাচ্ছেন। আর এর ভেতর থেকে অনেকে শঙ্কায় মানে ধারণা করছে, ওই যে মানব জমিন যেটি বলেছে যে দেশের বাইরে বসে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও এদের মধ্যে হতে পারে। তবে আমি সতর্কতার সাথে এই বিষয়টা বলতে চাই, বাংলাদেশকে ঘিরে বড় কয়েকটি দেশের সাম্প্রতিক যে খেলাধুলা চলছে, এই বিষয়ে আমাদের রাজনীতিবিদরা জনগণকে অন্ধকারে রেখে
বিদেশের মাটিতে বসে সেই ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে যদি যুক্ত হন, না, তাহলে আপনি যেটা বললেন সেটারই আমি আপনাকে তুলে ধরি। একটি পত্রিকার শিরোনামে, যদিও সিঙ্গেল কলাম, বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের। এই বিষয়গুলো আসছে এবং ইতিমধ্যেই মিয়ানমারের আগামী নির্বাচন ধরে কতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। বড় ৩-৪টা শক্তি এখানে তাদের শক্তি প্রদর্শন করছে। ইউক্রেন সহ ওই অঞ্চলের যে সংঘাতগুলো ক্রমশ এগিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে ঘোষণা দিয়েছে আফগানিস্তানের একটা বাগরাম বিমানবন্দর তাকে অবশ্যই দিতে হবে। অর্থাৎ এই যে সংকটগুলো, সেই সংকটগুলো ক্রমশই আমরা আমাদের উঠানে টেনে আনছি কিনা, এবং এই যে দেশ এবং দেশের বাইরে নানা ধরনের বৈঠক, পর্দার পেছনের আলোচনা, এই আলোচনাগুলো মানুষের মনের মধ্যে সংশয় তৈরি করছে, এর মধ্যে আমরা যুক্ত হচ্ছি কিনা, এবং সরকারের কোনো কোনো কর্মকাণ্ড প্রশ্ন তৈরি করছে। এই যে ঐক্যমত্য কমিশন অনেক কষ্ট করে অনেকগুলো জায়গায় তারা কতগুলো ভবিষ্যৎ রাজনীতির জন্য চমৎকার কতগুলো প্রস্তাবনা তৈরি করলেন, কিন্তু বাংলাদেশে আর কেউকে আপনার জানানোর প্রয়োজন মনে হলো না। পুরো টিম এই প্রস্তাবনাগুলো নিয়ে আমেরিকার দূতাবাসে গেলেন। এর ভেতর থেকে আপনি ওই প্রশ্নটা যেভাবে নতুন করে জাগিয়ে তুলছেন মানুষের মধ্যে, সংশয়ের কাজ না করলেও এই কর্মকাণ্ডগুলো মানুষের মধ্যে সংশয় তৈরি করছে এবং আমাদের মর্যাদাকে ছোট করছেন। আমরা সরকারের কাছে শেষ কথা যেটা, আগামীতে নির্বাচন, সরকার যদি একটা দুটো দল 3টা দলের প্রতি অনবরত তাদেরকে যদি ছোট দল না বড় দল এটি নির্ধারণ করে দিবে জনগণ। সরকার যদি লেভেল লিঙ্ক করতে চায়, দলগুলোকে ওই যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে চায়, এটা সরকারের উচিত না, এটা অনৈতিক কাজ না, এই কাজটি সরকার করতে পারে না। এটা আপনি যথার্থ বলেছেন। একই সাথে যেহেতু দলের কথা উঠলো, আপনার খবর হলো এনসিপি এবং গণ অধিকার তারা নিজেরা একসাথে হচ্ছেন, কি মনে হয় আপনার? এই আলোচনাটা আছে এবং এদের নেতাদের দু একজনের সাথে কথা, সরাসরি কথা শুনেছি, মিডিয়াতে এসেছে, তারা এক হতে চাইছে। বাংলাদেশের তরুণরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে, যদিও নুরুল হক নূর আর এনসিপি যারা করছেন এরা কিন্তু সবাই একসময় বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরুটা তাদের একসাথেই ছিল। তারপরে পরবর্তীতে তারা বিভক্ত হয়েছেন, বিভাজন হয়েছে তাদের। আবার একটা জায়গায় যদি আসে এবং দেশের রাজনীতির জন্য ইতিবাচক কোনো কাজ করে, মানুষ খুশি হবে। এই কারণে রাজনৈতিক শূন্যতা আছে। তবে ইতিমধ্যেই এই নেতাদের অনেকের বিরুদ্ধে যে ধরনের অনৈতিক কতগুলো অভিযোগ এসেছে, এই অভিযোগগুলো কাঁধে নিয়ে কতদূর যেতে পারবে সংশয় আছে। বাংলাদেশে অনেক দিন ধরে নতুন শক্তির নামেও কতগুলো আন্তর্জাতিক পরিকল্পনা আছে। ড্যান মজিনার একটা ইন্টারভিউ আমার মনে পড়ে, তিনি বলেছিলেন বাংলাদেশে এই যে দলগুলো আছে তার বিপরীতে নতুন রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। তো কখনো কখনো কর্মটা কর্তার ইচ্ছায় হয় এবং সেই কর্তা যদি বিহাইন্ড দ্য স্ক্রিন হয় তাহলে এটি রাজনীতির জন্য সুখকর নয়। বিহাইন্ড দ্য স্ক্রিন। একেবারে শেষের দিকে এশিয়ান কাপ ক্রিকেট গতকাল ভারত এবং পাকিস্তানের খেলা হলো। তো শুরুর দিকে মনে হচ্ছিল যে পাকিস্তান যেভাবে খেলছে আজকে মনে হয় একটু অন্যরকম রেজাল্ট হবে, কিন্তু তা তো হলো না। ক্রিকেট তো আসলে কখনকার ভাগ্য ফেভার করে, ভাগ্য বিশ্বাস করি না, তারপরেও কে কিভাবে, তবে কতগুলো খেলার মধ্যে উত্তেজনা না থাকলে খেলাটা হয় কি করে, এভাবে চলুক। অনেক ধন্যবাদ, শুভকামনা সবার জন্য। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শুরুতেই দেশের কথা বলছিলাম, পরিবারের কথা বলছিলাম। স্বাধীন একটি রাষ্ট্র চায় ফিলিস্তিন, এই মানুষগুলোর দাবি সারা পৃথিবীর মানুষ সমর্থন করে, কিন্তু তারপরেও কেন যেন তারা অসহায়, এই প্রশ্নের উত্তর থাকা উচিত। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয় এই সময় আরও কথা হবে। খোদা হাফেজ।